আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনেকেই ভাবেন বড়দেরই হতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে ছোটদেরও হতে পারে। গলস্টোন। কিভাবে বুঝবো গলস্টোন হয়েছে? বাচ্চাদের কেন গলস্টোন হয়? গলস্টোন হলে কি সার্জারির প্রয়োজন রয়েছে? যদি সার্জারি হয়ে গেছে তারপর বাচ্চার যত্ন কিভাবে নেব? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই আমাদের আজকের বিশেষ পর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শঙ্খ শুভ্র গাঙ্গুলি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমার নাম ডক্টর শঙ্কর শুভ্র গাঙ্গুলি। আমি অ্যাসোসিয়েটেড প্রফেসর অফ পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট ইন গৌরীদেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, প্রথমেই জেনে নেব বাচ্চাদের ক্ষেত্রে গলস্টোন এটা তো আগে শোনা যেত না, বড়দের ক্ষেত্রেই বেশি শোনা যেত। এটা বাচ্চাদের ক্ষেত্রে কেন বাড়ছে? বাচ্চাদের জেনারেলি মেন কারণ অনেক কটি কারণ আছে। প্রথম ৬ মাসে যদি বাচ্চা মায়ের দুধ ছাড়া বাইরের হচ্ছে গিয়ে যদি কৌটোর দুধ বা হচ্ছে গিয়ে কোনো ফর্মুলা মিল্ক বেশি খায় তাহলে একটা। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে বাচ্চারা আজকাল খুব বেশি এই ফাস্ট ফুড, কুরকুরে, লেজ, চিপস, চাউমিন, চকলেট এইসবের উপর সারভাইভ করছে। প্লাস তাদের লাইফস্টাইল ইন দ্য সেন্স হচ্ছে অনেকক্ষণ ধরে একটা ফাস্টিং বা না খেয়ে থাকছে। সকালবেলায় ঘুম থেকে উঠছে, কিছু একটা খাচ্ছে বা খাচ্ছে না, চলে যাচ্ছে স্কুলে গিয়ে টিফিন আওয়ার্সে টিফিন মা-বাবা দিলেও সেটা খায় না। তারপর আবার দুপুরবেলায় বাড়ি ফিরছে। দুপুরবেলায় বাড়ি ফিরে হচ্ছে গিয়ে খাওয়া-দাওয়াটা ঠিক ডিলে হয়ে যাচ্ছে। ১:৩০-২টোই সময় খাচ্ছে। তারপরে আবার বিকেলে কিছু না খেয়ে অনেকটা সেটা লেট হচ্ছে। আবার রাতের খাবারটা ডিলে হচ্ছে। এই লাইফস্টাইলটার জন্য হচ্ছে গিয়ে আজকাল বেশি মেটাবলিক স্টোন হয়। তার কারণে আজকাল মেটাবলিক স্টোনটা বেশি হয়ে যাওয়ার জন্য এখন আমাদের কাছে আসছে বেশি বাচ্চা উইথ গলস্টোন নিয়ে। মোটামুটি কত বছর বয়সের বাচ্চাদের এরকম হতে পারে? দেখুন, আমি আ ছোট থেকেই হতে পারে। যত হচ্ছে গিয়ে এই পিগমেন্টেড স্টোন যেটা বললাম, হিমোলাইটিক ডিসঅর্ডার মানে আরবিসি ভেঙে যাওয়ার জন্য যেটা হয়, জেনারেলি সেটা দেখা গেছে একদম ১ম ৫ থেকে ৬ মাসে। আমি সবচেয়ে ছোট বাচ্চার গল ব্লাডার স্টোন অপারেশন করেছি যেটা ৫ মাসের। ঠিক আছে? একদম ছোট বয়সে সেগুলো হয়, যেগুলো হচ্ছে গিয়ে ব্লাড বর্ন কোনো ডিজিজের জন্য যে পিগমেন্টেড স্টোন হয়। আর মেটাবলিক স্টোন বেশিরভাগ কমন এখন আমাদের ক্লিনিকে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ওই ৪ থেকে ৫ বছরের বাচ্চারা নিয়ে আসে। তো বাচ্চাদের ক্ষেত্রে তো তারা ভাষায় প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে কি লক্ষণ দেখে বোঝা যায়? এবার কি লক্ষণ দেখে বোঝা যায়? জেনারেলি গলস্টোন যদি হয়ে যায় তাহলে বাচ্চারা জেনারেলি যে জিনিসটা আছে, খিদের একটা অনীহা হয়। বাচ্চারা কিছু খেলেই একটু আধটু বমি করে। তারপরে হচ্ছে গিয়ে মানে আপার অ্যাবডোমেন বা পেটের উপরের দিকে বেশি ব্যথা কমপ্লেন করে। অনেক সময় জ্বর হয়, বমি হয়। বাচ্চা এইসব বা খেলেই ক্রনিক একটা ম্যালনিউট্রিশন এ ভোগে। খায় না, খেতে চায় না। খেলেই বমি হয়ে যায় বলে। বিভিন্ন কারণে এইসবগুলো দেখে আমাদের ক্লিনিকে যখন আসে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করাই। আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে তখন ধরা পড়ে গিয়ে গলব্লাডার স্টোমাস। কিছু অভিভাবক রয়েছে যারা এত কিছু জানতেই চায় না, কেন হলো, কি কারণে হলো। তারা শুধু জানতে চায় যে আমার বাচ্চার এরকম গলস্টোন হয়েছে, এরপর আমরা কি করব? ওকে। জেনারেলি বাচ্চার হচ্ছে গিয়ে গলস্টোন যদি হয়ে থাকে, গলস্টোন হলে তার চিকিৎসা কিন্তু অপারেশন ছাড়া কিছু হয় না। ১ম এই যে পিত্তথলিতে মধ্যে যে পিত্তিটা জমে, যেটা হচ্ছে গিয়ে আমি আপনাকে যে আগেই বললাম, সেই ক্ষেত্রে ফাস্টিং বা অনেকক্ষণ ধরে অভুক্ত থাকলে সেটা আস্তে, আস্তে হচ্ছে গিয়ে জলটা হচ্ছে চুষে নিয়ে গিয়ে পিত্তথলির দেওয়াল ওটাকে ঘন তৈরি করে। ঘন হয়ে ওইখান থেকে স্লাজ গলে মানে কাদার মতন হয়। সেইখান থেকে পাথর তৈরি হয়। যদি ওই স্লাজ বা ওই কাদার মতন যদি থাকে তাহলে আমরা কিছু মেডিসিনের ৮০০ ডিঅক্সিকোলিক অ্যাসিড জাতীয় বা ডিহাইড্রেশনটাকে কারেক্ট করে হাইড্রেশন মেইনটেইন করে বেশি করে জল খেতে বলে সেই ক্ষেত্রে চিকিৎসা করা হয়। কিন্তু গল স্টোন যদি হয়ে যায় তাহলে আপনাকে অপারেশন করতে হবে। একবার বারবার করে ইনফেকশন, একটা হচ্ছে জন্ডিস আর ৩ নাম্বারে ক্যান্সারের প্রবণতা আছে বলে যদি অনেকদিন ধরে রেখে দেন, তার জন্য গল ব্লাডার স্টোনের চিকিৎসা হচ্ছে অপারেশন। আচ্ছা, আ
অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলেন যে আমার বাচ্চার পাথর আ ছোট হয়েছে বা অনেক ডাক্তাররাই বলে দেন যে এতটা ছোট আছে বা একটা সাইজ বলে দেন। তো এই সাইজ অনুযায়ী কি প্রত্যেকটা সার্জারির ধরন আলাদা? না, যেটা হচ্ছে গিয়ে পাথরের সাইজ অনুযায়ী আমরা জেনারেলি ভাবি যে পাথরের সাইজ যত বড় হবে তত সেটা ভয়ের। কিন্তু সেটা নয়। পাথরের সাইজ ছোট আর মাল্টিপল স্টোন অনেক কটা স্টোন যদি হয় সেক্ষেত্রে আপনাকে যেই কারণটার জন্য অপারেশনের করার কথা বলেছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার চান্স বেশি। কারণ পিত্তথলির সঙ্গে পিত্তনালীর একটা কানেকশন থাকে। ওই যদি ছোট স্টোন আর অনেক কটা স্টোন যদি থাকে, একটা যদি ডিসলজ করে পিত্তথলি থেকে পিত্তনালীতে ঢোকে, যদি স্লিপ করে বেরিয়ে চলে আসে পিত্তনালীতে তখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। তার জন্য এটা মাথায় রাখতে হবে বড় স্টোন হচ্ছে গিয়ে বেশি ক্ষতিকারক। বুঝ নয়, ছোট স্টোন বেশি ক্ষতিকারক। এই সার্জারিগুলির ক্ষেত্রে কি কোনো সাইড ইফেক্ট রয়েছে? মানে পরবর্তীকালে সার্জারির পর কোনো জটিল রোগ বা পার্শ্ব প্রতিক্রিয়া? না, দেখুন গল ব্লাডারের স্টোন যেটা অনেকে একটা ভুল ধারণা আছে যে গল ব্লাডার যেহেতু বাদ যাচ্ছে তাহলে ভবিষ্যতে বাচ্চার ডাইজেশন এর প্রবলেম, খাওয়া-দাওয়ার কি অসুবিধা, রেস্ট্রিকশন এসব জিনিসগুলো নিয়ে। কিন্তু সেকালে দেখা গেছে সেটা কোনো কিছুই হয় না। বাচ্চা নরমাল অ্যাক্টিভিটি সবকিছু লিড করতে পারে, সবকিছু খাওয়া-দাওয়া খেতে পারে। কারণ গল ব্লাডারের বেসিক্যালি কাজটাই হচ্ছে গিয়ে আপনাকে খানিকক্ষণের জন্য টেম্পোরারির বেসিসে পিত্তিটাকে খালি বা বাইলটাকে হচ্ছে গিয়ে একটু স্টোর করা আর তার সাথে বাইলটাকে একটু ঘন করা। এক্ষেত্রে গলব্লাডার বাদ চলে গেলে ডিরেক্ট লিভার থেকে যে পিত্তি বা বাইল যে বেরোয় সেটা হচ্ছে গিয়ে পিত্তনালীর মাধ্যমে গিয়ে খাদ্যনালীতে মেশে। তার জন্য পিত্তিটা আমাদের ডাইজেশনের জন্য দরকার। সেই ক্ষেত্রে পিত্তি কোনো অভাব ঘটে না বলে তার জন্য কোনো অসুবিধা হয় না। এটা অনেকেরই ভুল ধারণা যেটা হচ্ছে গিয়ে গলব্লাডার অপারেশনের পর বাচ্চাকে খেতে পাবে না, কোনো কিছু রিচ খাবার, তেল বা মশলা জাতীয় খাবার, বাইরের খাবার খেতে পারবে না। কিন্তু তা নয়। সবকিছু বাচ্চা নরমাল অ্যাক্টিভিটি লিড করতে পারবে এবং সবকিছু খেতে পারবে নরমাল। আ সার্জারির পর আপনি যেটা বললেন খাবারের ক্ষেত্রে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে। সেইভাবে আ সার্জারির পর কিভাবে যত্ন নেওয়া উচিত? কারণ বাচ্চারা খুব সেনসিটিভ হয়। ঠিক আছে। সার্জারির পর সেরকম কিছু নয়। বাচ্চা স্পেশাল কিছু নিতে হবে না। যেমন হচ্ছে গিয়ে ১ম এ যেটা আমাদের হয় বললাম যে হসপিটাল স্টে ১ম ২ দিন। তারপরে বাড়ি চলে যাবে বাচ্চা অল্টারনেট ডে ড্রেসিং করাবে ১ সপ্তাহ পরে ওপিডিতে আসবে। বাচ্চাকে হচ্ছে গিয়ে তখন যে আমাদের ৩ টে পোর্ট করে মানে ৩ টে পোর্ট বা ৩ টে ছিদ্র করে আমরা অপারেশন করি সেই সেলাইগুলো কাটা হবে। আর এমনি নরমালি খাওয়া-দাওয়া, অ্যাক্টিভিটি সবকিছু থাকবে। ১ম আমরা কিছুদিন আমরা ১ মাস একটু রেস্ট্রিকটিভ লাইফস্টাইল লিড করতে বলি। রেস্ট্রিকটিভ লাইফস্টাইল মানে এমনি হাঁটা চলা, স্কুলে যাওয়া সবই করতে পারে। কিন্তু বাচ্চা যে জিনিসটা করবে না সেটা প্রচুর ভারী জিনিস কিছু তুলবে না। একটু ডিরেক্ট যে ৩ খানা পেটের মধ্যে ফুটো থাকবে সেইখানে ডিরেক্ট যেন কোনো আঘাত বা ট্রমা না হয়। কারণ তাহলে সেখানটাতে ব্লিডিং হতে পারে, ব্যথা হতে পারে। এমনি তাছাড়া সবকিছু নরমাল কিছু হয় না। আর আরেকটা আমাদের মাথায় মনে রাখতে হবে যেকোনো সার্জারিতে বাচ্চাদের রিকভারি রেট অনেক বেটার, অনেক ভালো দেন অ্যাডাল্ট। অ্যাডাল্টের একজন প্রাপ্তবয়স্ক লোকের যে গলব্লাডার অপারেশন হয়েছে, তার যা রিকভারি রেট তার থেকে ১০০০ গুণে ভালো হচ্ছে বাচ্চার রিকভারি রেট। আর বাচ্চার পরবর্তীকালে মানিয়ে নেওয়ার ক্ষমতা বড়দের থেকেও যথেষ্ট ভালো। তার জন্য আমাদের জেনারেলি আমার পেশেন্ট সকালবেলায় গলব্লাডার সার্জারি অপারেশন হয়েছে। বিকেল বেলায় হেঁটে হাঁটাহাঁটি সবকিছু করে। কোনো অসুবিধা হয় না। নরমাল সবকিছু। বাচ্চাদের ক্ষেত্রে গলব্লাডার স্টোন হলে বা সার্জারির পর কি করতে হবে না করতে হবে? বাচ্চাদের নরমাল অপারেশন হয়ে গেলেও বাচ্চাদের গলব্লাডারে ২ টো জিনিস। ফার্স্ট হচ্ছে গিয়ে একটা আমাদের মনে রাখতে হবে যে আমার বাচ্চার গলস্টোন যাতে না হয়। কি না যদি আমি করি তাহলে প্রোটেকশন কিভাবে আমি দিতে পারবো ১। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে গলব্লাডারে স্টোন হয়েছে, পিত্তনালীতেও স্টোন হয়। সেটা আমি গলব্লাডার অপারেশন করার পর আমার কি ধরনের লাইফস্টাইল হবে যে ক্ষেত্রে আমি পিত্তনালীর স্টোনটাকে আমি এভয়েড করতে পারবো। বাচ্চার ওই ফর্মুলা মিল্ক এভয়েড করতে হবে ১। দ্বিতীয় কথাটা রেগুলার লাইফস্টাইল লিড করতে হবে। রেগুলার লাইফস্টাইল লিড করা মানে হচ্ছে গিয়ে ঠিক সময় মাফিক খাওয়া, সকালবেলায় ঠিক টিফিনটা করা, তারপরে দুপুরবেলার খাবারটা ১২:৩০ ১টার মধ্যে খাওয়া, বিকেলে আবার কিছু একটা স্ন্যাকস, রাতে ১ ভেবে দেখতে হবে যে নরমাল ভেজিস আমরা যেগুলো ইউজ করি সেগুলোই কিভাবে বাড়িতে
সুন্দর প্যালেটেবল করে আমরা একটা ফাস্ট ফুড বানিয়ে দেবো বাড়িতে, বা হচ্ছে গিয়ে বাইরের ফুড আমরা জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করব। এই একটা। দ্বিতীয় নাম্বার, যদি যেসব বাচ্চার হিমোলাইটিক ডিসঅর্ডার আছে, মানে সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া কেরিয়ার, সেগুলো আগে থেকে আমরা তাকে জানবো, জেনে তার হচ্ছে গিয়ে প্রোফাইল্যাকটিক মেজার্স নেবো। এইসব, আর ভালো করে বাচ্চার হাইড্রেশন মেনটেন করতে হবে, যেন প্রতি বাচ্চা এমনি খাবার দাবার ছাড়া 1.5 থেকে 2 লিটার 24 ঘন্টার মধ্যে জল খায়। এই ধরনের জিনিসগুলো করলে তাহলে আমাদের গলস্টোনটা হবে না। স্যার, এতগুলো মূল্যবান তথ্য দিলেন এবং আপনার বিজি শিডিউল থেকে এতটা সময় বার করলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। ডক্টর কি বললেন শুনলেন তো? এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।